প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আমরা জানি যে ঢাকায় আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে যে অভিবাসন নিয়ে আঞ্চলিক সম্মেলন, আমরা যেটাকে কলম্বো প্রসেস নামে জানি। সেই আঞ্চলিক সম্মেলনের এক ধরনের আনুষ্ঠানিক যে বৈঠক, সেটা হলো যে হাই অফিসিয়ালদের যে বৈঠকটি, সেটি আজকে হয়েছে, কালকে মন্ত্রী পর্যায়ের বৈঠকটি হবে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমরা জানি যে সম্প্রতি লিবিয়াতে যে ক্রাইসিস তৈরি হলো, বিশেষ করে আমাদের অভিবাসী শ্রমিকদের জন্য, সেই ক্রাইসিসকে কেন্দ্র করে এবারের এই সম্মেলনটি অনেকখানি গুরুত্বপূর্ণ। যারা লিবিয়া থেকে ফেরত এসছেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য অনেক দেশেই ঝামেলা হচ্ছে, আমাদের যারা ওই সব দেশে কাজ করতে গিয়েছেন, যেসব শ্রমিক ভাইরা অনেকে ফেরত এসছেন, তাদের পাওনার কি হবে, আবারও যেতে পারবেন কিনা, নতুন কোনো দেশে কাজের সম্ভাবনা আছে কিনা, ইত্যাদি নানান প্রশ্ন তাদের তরফ থেকে। তাদের সকলের পক্ষ হয়েই আজকের এই আয়োজন করছি, এবং সেই আয়োজনে আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন ডক্টর জাফর আহমেদ খান, সচিব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এবং আছেন ওয়ারওয়ে ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক। ওয়ারওয়ে ফাউন্ডেশন অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমি স্যার যদি শুরু করি খুব সংক্ষেপে, যে আজকে তো সচিব পর্যায়ের বৈঠকটি হয়েছে, এবং যেটা একটু আগে বলছিলাম যে রুদ্ধদ্বার বৈঠক, জানি রুদ্ধদ্বার বৈঠকের কি হলো সেটা জানতে চাওয়া ঠিক নয়, কিন্তু তারপরে কলম্বো প্রসেসটি কি এবং এবার আমরা আসলে কোন দিকে যাচ্ছি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং এটা একটা কাকতালীয় বিষয়। এবার ঢাকায় হচ্ছে, বাংলাদেশে অনেক বেশি সাফারার, এই লিবিয়ার ইস্যু নিয়ে প্রায় 35,000 শ্রমিক ফেরত এসছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশে যেখানে একটু অস্থিতিশীল অবস্থা, সেখান থেকে অনেক শ্রমিক প্রতিদিনই ফেরত আসছে। তো এই প্রেক্ষাপটে আমরা কোন দিকে যাচ্ছি, কলম্বো প্রসেসটি আসলে কি? ধন্যবাদ আপনাকে। কলম্বো প্রসেস হচ্ছে এশিয়ার মূলত যে সমস্ত দেশ অভিবাসী কর্মী প্রেরণ করে তাদের একটা সংগঠন। বর্তমানে 11টা দেশের একটা সংগঠন, যে সংগঠন অভিবাসীদের স্বার্থ এবং অধিকার নিয়ে কাজ করে। 2003 সালে শ্রীলঙ্কাতে এই সম্মেলনটা উদ্যোগটা শুরু হয়। তারপরে 2004 সালে ফিলিপাইনে এটার দ্বিতীয় সম্মেলন হয়, এবং 2005 সালে ইন্দোনেশিয়াতে এটা তৃতীয় সম্মেলন হয়। মাঝখানে 5 বছর কার্যক্রমের কিছুটা প্রবলেম ছিল। এখন আবার এই যে আজকে থেকে যেটা সিনিয়র অফিসিয়ালস মিটিং, এখানে সচিব পর্যায়ের এই 11টা দেশের কর্মকর্তারা, আজকে আমরা এই সম্মেলনের প্রাথমিক কাজ শেষ করেছি। আগামীকাল মন্ত্রী পর্যায়ের সম্মেলন উদ্বোধন হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই সম্মেলন উদ্বোধন করবেন। আগামীকাল এবং পরশু 2 দিন ব্যাপী মন্ত্রী পর্যায়ের সম্মেলন হবে। আমি যেটা মনে করি, এই কলম্বো প্রসেসটা হলো, আমি যেটা আগেই বলেছি, বর্তমানের প্রেক্ষাপটে, বিশেষ করে লিবিয়ার প্রেক্ষাপটে এই কলম্বো প্রসেস একটা উপযুক্ত সময় বাংলাদেশে হচ্ছে। মানে আমার প্রশ্নটা এটা যে এই সময় কি এটা ডিউ ছিল, নাকি আপনারা এটাকে একটু মানে একটু জোর জবরদস্তি করে যে এই সময়টার মধ্যে যাতে সম্মেলনটি হয়, যাতে মানে এই এখন ইস্যুটি টকবগে ইস্যু বলা যায়, এই সময় এরকম একটি সম্মেলন হওয়া, আঞ্চলিক পর্যায়ে সম্মেলন হওয়া, এটা আমাদের জন্য যতখানি সুবিধাজনক হবে, যেসব দেশ বিভিন্ন দেশে শ্রমিক প্রেরণ করে তাদের জন্য অনেক সুবিধাজনক। সুতরাং আপনারা, মানে আমি বলছি যে আপনার এই সচিব এই চেয়ার থেকে আপনারা কিছুটা ইনস্টিগেট করেছেন কিনা যে যাতে তাড়াতাড়ি হয়? আমি বলি যে এটা গত বছর অক্টোবরে হওয়ার কথা ছিল। আচ্ছা, কিন্তু একটা সম্মেলনকে অর্থবহ করার জন্য যে কাজগুলো করা দরকার, আমি আগে বলেছি, প্রস্তুতি প্লাস এই সম্মেলনটা অর্থবহ করতে হলে যে সমস্ত দেশগুলো এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের সাথে যদি মন্ত্রী পর্যায়ের ফলপ্রসূ বৈঠক করা যায়, তাহলে সম্মেলনটা ফলপ্রসূ হবে বলে আমরা গত অক্টোবর থেকে এটা পিছিয়ে দেওয়া হয়েছিল। জেনেভাতে আপনি জানেন, সেখানে আমাদের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ আছে। এই 11টা দেশের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভরাও জেনেভাতে আছে। আমাদের মন্ত্রী মহোদয় যখন জেনেভাতে এটার প্রস্তুতি দেখতে গিয়েছিলেন, তখন সকলে ফিল করেছিল এই কলম্বো প্রসেসটাকে আরো অর্থবহ করতে হলে আরো কিছুদিন পিছিয়ে দেওয়া দরকার। তখনই সিদ্ধান্ত হয়েছিল যে এটা এই এপ্রিল মাসের 19 থেকে 21 তারিখে হবে। ঘটনাচক্রে ফেব্রুয়ারি মাসে লিবিয়ার পরিস্থিতির উদ্ভব ঘটেছে। লিবিয়ার পরিস্থিতি উদ্ভব হওয়ার প্রেক্ষিতে এই সম্মেলনটা যে একান্তই জরুরি হয়ে দেখা দিয়েছিল, যে এই সময় একটা সম্মেলনের তারিখ না থাকলেও অনেকটা তড়িঘড়ি করে এই ধরনের সম্মেলন হওয়াটা দরকার ছিল। এই জন্য আমি মনে করি যে খুবই উপযুক্ত সময় এই সম্মেলনটা হচ্ছে। আপনি বললেন অর্থবহ করার জন্য এটা অক্টোবর থেকে পিছিয়ে এই সময় করা হয়েছে। আমাদের আসলে প্রিপারেশনটা কি, মানে সেই অর্থবহ প্রিপারেশনটা কি নিয়েছেন? সেটা বাংলাদেশের পক্ষ থেকে যে কাজটা করা হয়েছে,
আপনি জানেন যে আমাদের একটা 1990 সালে ইউএন এর আমাদের প্রবাসী কর্মীদের এবং তাদের পরিবারের সুরক্ষার জন্য একটা কনভেনশন ছিল। 1998 সালে বাংলাদেশ এটাতে স্বাক্ষর করেছিল। গত এক যুগ ধরে এটা অনুস্বাক্ষর করা হচ্ছিল না। এই কলম্বো প্রসেসকে সামনে রেখে বর্তমান সরকার গত 11 তারিখে মন্ত্রী পরিষদে এই সনদটা অনুস্বাক্ষর করেছে। আমি বলবো এটা একটা মাইলফলক সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নিয়েছে। এই কলম্বো প্রসেসকে সামনে রেখে আমাদের সরকারের একটা অন্যতম একটা এজেন্ডা, যেটা প্রবাসী কল্যাণ ব্যাংক ও প্রবাসী কর্মীদের সহজ শর্তে ঋণ দেওয়া, ব্যাংকের মাধ্যমে ঋণটা দেশে রেমিটেন্স প্রেরণ, এবং এই যে সমস্ত কর্মীরা বাইরে থেকে দেশে ফিরে আসবে তাদেরকে আবার মূল ধারায়, উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার জন্য তাদের বিভিন্ন ধরনের কর্মসংস্থান এবং উদ্যোগকে সহায়তা করা, এ সমস্ত কাজ করার জন্য এই যে ব্যাংক, যেটা আমি মনে করি যে কলম্বো প্রসেস এবং ব্যাংকের উদ্বোধন একটা আর একটার পরিপূরক হিসেবে কাজ করছে। এবং লিবিয়ার প্রসঙ্গ আসার প্রেক্ষিতে এই ধরনের ইন্টারন্যাশনাল ক্রাইসিস দেখা দিলে আমাদের রেসপন্স কি হতে পারে, কর্মকৌশল কি হতে পারে, এই সমস্ত কারণে এটা একটা উপযুক্ত সময়, এবং সবগুলো এজেন্ডা এমন ভাবে এসছে যে এই সমস্ত এজেন্ডার প্রতি এখন শুধুমাত্র আমরা না, জাতীয়ভাবে না, আন্তর্জাতিকভাবে সকলেই কিন্তু খুবই চিন্তিত ছিল। তখনই একটা জিনিস আমার একটু নিজের ব্যক্তিগত কৌতূহল, যে আমরা অনেক ইস্যু, ইন্টারন্যাশনাল ইস্যু, শিশু শ্রম বলেন, মানবাধিকার বলেন, অভিবাসী বলেন, ইত্যাদি যখন ইস্যু হয় সেখানে আমরা আন্তর্জাতিক দলিলের কথা বলি এবং সেখানে স্বাক্ষর অনুস্বাক্ষরের প্রশ্নটি আসে। এই স্বাক্ষর অনুস্বাক্ষরে আসলে কি যায় আসে? আমরা কি আমাদের সেই শ্রমিকটির বা সেই শিশুটির ভাগ্যের কোনো উন্নতি করতে পারি? তার যেই অধিকারের বিষয়টি সেটাকে আমরা নিশ্চিত করতে পারি? সেই মানে সেই এক্সপার্টিস বা সেই বার্গেনিং পাওয়ারটা আমাদের আছে কিনা? মানে এই আপনি ভালো কথা বলেছেন। স্বাক্ষর করা মানে আমরা আন্তর্জাতিক, বিশেষ করে জাতিসংঘ, আইএলও, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, সেখানে যে সমস্ত নিয়ম কানুন থাকে সেগুলো একটা সার্বজনীন একটা নিয়ম কানুন, যেগুলো ফলো করলে সবার একটা মঙ্গলজনক কিছু ঘটে। সেই জন্য আমরা যখনই এটা স্বাক্ষর করি তার প্রতি আমরা তার সাথে একাত্মতা ঘোষণা করি, কিন্তু যখন আমরা অনুস্বাক্ষর করি তখন ওই সমস্ত সংস্থা থেকে আবার সেটা অনুস্বাক্ষর করার পরে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা সেটা বাস্তবায়নের জন্য কি ধরনের কার্যক্রম গ্রহণ করেছি সেটা একটা কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হয়। সেটা যখন আপনার কাছে যখন বাধ্যবাধকতা চলে আসবে তখন আমাদের দেশের নিয়ম কানুনগুলোকে সেরকম করে হিউম্যান করা যায় কিনা, তাদেরকে কতটা দ্রুত তাদের রিলিফ দেওয়া যায়, তাদের অধিকার, তাদের যে সমস্ত কল্যাণ বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়ের দিকে খেয়াল রেখে আমাদের দেশে মানে কমপ্লায়েন্স রিপোর্ট আমরা দিলাম এবং ধরলাম আমরা এটা কমপ্লাই করলাম, কমপ্লায়েন্স রিপোর্ট আমরা ওই আন্তর্জাতিক সংস্থাকে দিলাম, তাতে কি আমরা কোনো মানে আমরা কোনো সুবিধা পাবো কিনা? আমার প্রশ্নটি হলো যে কথার কথা যদি আমরা লিবিয়ার প্রসঙ্গটি ধরি, এই অনুস্বাক্ষরটি যদি আগে থেকে হতো এবং কমপ্লায়েন্স রিপোর্ট যদি আগে থেকে দেওয়া হতো, তাহলে এই যে এতগুলো মানুষ বিভিন্ন জায়গা, বিভিন্ন বর্ডারে যেভাবে কষ্ট করেছে, যেভাবে ধরেন আইওএম এরও কিন্তু ফান্ড জোগাড় করতে ইত্যাদি যোগাযোগ করতে নানান সময় লেগেছে। আমি জানি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, তারা দিনের পর দিন যোগাযোগ করে একটা লম্বা সময় কিন্তু লেগেছে। এই কষ্টের টাইমটা কি আমরা কমাতে পারতাম? ভালো কথা বলেছেন। একটা জিনিস কিন্তু লিবিয়া কিন্তু এই কনভেনশনে অনুস্বাক্ষর করেছে। না না, আমি একটা উদাহরণ হিসেবে মানে আমি সেটা বলছি, যদি আমরাও আগে এটা অনুস্বাক্ষর করতাম তাহলে আন্তর্জাতিক কমিউনিটির কাছে আমাদের একটা দাবি হয়ে দাঁড়াতো যে ওই আন্তর্জাতিক কনভেনশনে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো, সেই সমস্ত কর্মীদের সুরক্ষা, তাদের অধিকার, তাদের ওয়েলফেয়ার, এই সমস্ত বিষয়গুলো নিশ্চিত করা যেরকম লিবিয়ার দায়িত্ব, আমাদেরও সেরকম দায়িত্ব। তো সেই ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক সংস্থাকে ক্ষতিপূরণ সহ আমাদের কর্মীদের সুরক্ষার জন্য যেগুলো করা দরকার সেগুলো ফোরামে আমরা তুলে, রাইট, আমরা সেটা আমাদের বলার রাইট। অনুস্বাক্ষরটা কেন করা হয়নি? আমরা 5 বছর পরে একটা সম্মেলন করছেন, কলম্বো প্রসেস, তারপরে ম্যানিলা, তারপরে বালি, অনেক কিছুই তো হয়েছে। স্বাক্ষর, এই অনুস্বাক্ষরটা করতে আমাদের কেন এত দেরি হলো? মানে আমরা কি তৈরি ছিলাম না, অথবা আমাদের এই শ্রমিক বা অভিবাসী বিষয়টিকে আমরা খুব একটা আমলে নেই না? আমি সেটা বলবো না, আমি বলবো যে হ্যাঁ, কিছুটা রাজনৈতিক কারণও ছিল, কারণ একটা সরকারের দৃষ্টিভঙ্গিও দেখতে হবে। বর্তমান সরকার আপনি জানেন যে শ্রমিক বান্ধব সরকার, এবং এই জন্যই এই ইস্যুটা দীর্ঘদিন প্রায় 1 যুগ ধরে অনুস্বাক্ষর না করা হলেও আমাদের নজরে যখনই এসছে তখনই আমরা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং করে সমস্ত এটার সাথে স্টেক হোল্ডার যারা ছিল
তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা এটা মন্ত্রিপরিষদে দিয়েছি, এবং মন্ত্রিপরিষদ এতটা উদার ছিল যে আমরা কোনো ধরনের রিজার্ভেশন ছাড়াই এটা করেছি। এই যে সাইফুল হক সাহেব আছেন, তারা দীর্ঘদিন এটা নিয়ে রাস্তাঘাটে মিছিল করেছেন, পোস্টার করেছেন, সংগ্রাম করেছেন, তারপর এটা হয়নি। কিন্তু এই সরকার তো এখন আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজটা করেছি। আমি মনে করি যে এটা একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মানে যদি আমরা চাই না আর আবারও এমন লিবিয়ার মতো পরিস্থিতি হোক, আবারও ইয়েমেনে এমন কোনো পরিস্থিতি হোক, অথবা সৌদি আরবে এমন কোনো পরিস্থিতি হোক যে আমাদের শ্রমিক ভাইদের ফেরত আসতে হয়, আমরা এটা চাই না। কিন্তু যদি কখনো এরকম বিপদ এরকম যদি বিপদ হয়, তাহলে আমাদের ভাইরা এতদিন এত কষ্ট পাবে না, এবং এই বার্গেনিং পাওয়ারটা আপনাদের অনেক আপনি বেশি ঠিকই থাকবে। বলেছেন, কারণ এই সম্মেলনে আমরা দুটা ডকুমেন্ট করব, যেটা আমরা আজকে সচিব পর্যায়ে সেটা আমরা অনুমোদন দেওয়া হয়েছে। আগামীকাল এবং পরশু মন্ত্রী পর্যায়ের সম্মেলনে সেটা যদি অ্যাডপ্ট করা হয়, তাহলে আমাদের কাজ করতে আরো সুবিধা হবে। তার মধ্যে একটা আসবে ঢাকা ডিক্লারেশন। এই ডিক্লারেশনের ভিতরে শ্রমিকদের মৌলিক স্বার্থ, এই ধরনের আন্তর্জাতিক ক্রাইসিসে কিভাবে আমরা কর্মকৌশল গ্রহণ করব, তাদেরকে কিভাবে এম্পাওয়ার করব, কিভাবে সহযোগিতা বৃদ্ধি করে এগুলো ইমপ্লিমেন্ট করব, এই বিষয়গুলো কিন্তু আমরা রেখেছি। এছাড়াও আরেকটা, এই যে ফোরাম, এই ফোরামের কোনো কনস্টিটিউশন বা কোনো গাইডলাইন ছিল না। এবারই প্রথম ঢাকাতে আমরা একটা গাইডলাইন তৈরি করেছি। সেই গাইডলাইনটা আশা করি যদি অনুমোদন হয়, তাহলে এই সম্মেলনটা কত বছর পর পর হবে, কে চেয়ারম্যান হবে, কিভাবে ফান্ডিং হবে, সহযোগিতা কিভাবে হবে, এই বিষয়গুলো স্পষ্ট হবে। এছাড়া এবারই প্রথম আমরা, আগে সিভিল সোসাইটি থেকে, এই ধরনের সংগঠন থেকে এখানে পার্টিসিপেশনের কোনো সুযোগ ছিল না। এবারই ঢাকাতে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করেছি। এছাড়াও যে জিনিসটা হয় ট্রেডিশনালি, এই 11টা দেশের মাইগ্রেশন প্রসেস নিয়ে একটা স্টাডি করার পরে, গত 5 বছরের স্টাডি করে আমাদের মাইগ্রেশনটা কোন পথে গিয়েছে, রেমিটেন্স কিভাবে এসছে, কোথায় ভালো কাজ হয়েছে, কোথায় মন্দ কাজ হয়েছে, এই জিনিসগুলো আমরা শেয়ার করতে পেরেছি, যাতে করে আগামীতে আমরা এই সমস্ত ভালো মন্দ থেকে এক্সপিরিয়েন্স করে যার যার দেশে আমরা প্রোগ্রাম গ্রহণ করতে পারি। আচ্ছা, আমি আপনার কাছে আবারও এই ফোরামের কার্যক্রম নিয়ে আবারও ফেরত আসছি। আমি সাইফুল ভাইকে জানতে চাই যে এবার যেটা উনি বললেন যে এবারই প্রথম বোধহয় এই কলম্বো প্রসেসের এই অফিসিয়াল মিটিং এর সঙ্গে এনজিও বা সিভিল সোসাইটিদের একটা গ্রুপ আপনারা যুক্ত হচ্ছেন। আপনাদের কার্যক্রমটি সম্পর্কে আমরা একটু জানতে চাই যে আপনারা প্রেসার গ্রুপ হিসেবে কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন এখানে? আমরা, ধন্যবাদ আপনাকে। আমরা অনেকদিন থেকেই কিন্তু সরকারের সাথে এই নিয়ে কাজ করছি। এই কলম্বো প্রসেস যখন শুরু হয় 2003 সনে, তখন থেকেও কিন্তু আমরা চেয়েছিলাম যে এটাতে আমরা সম্পৃক্ত হই। পরবর্তীতে যেটা হলো যে কলম্বো প্রসেসে আমাদের স্পেসটুকু পেলাম না, কিন্তু তার চেয়ে বড় প্রসেস যেটা গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন ডেভেলপমেন্ট, সেটা একটা আন্তর্জাতিক ফোরাম, সেখানেও আমরা আমাদের অ্যাক্সেস পেলাম। সেখানে আমরা বললাম যে এই যে রিজনাল যে কনসালটেটিভ প্রসেসগুলি, শুধু এটা বাংলাদেশে নাই, কলম্বো প্রসেস তো 2003-এ এশিয়াতে হয়েছে, তার আগে আফ্রিকাতে বা নর্থ আমেরিকাতে অনেকদিন থেকে আছে, এবং সেখানকার যে বেস্ট প্র্যাকটিসগুলি আমরা যারা সিভিল সোসাইটি লক্ষ্য করলাম যে এটা আমাদের দেশের জন্য খুবই প্রয়োজনীয়। এবং আমি আসলে স্পেসিফিক এই জিনিসটাই জানতে চাই যে আপনারা আপনাদের বিভিন্ন কার্যক্রম থেকে যে বেস্ট প্র্যাকটিসেস এর একটা ড্রাফট তো নিশ্চয়ই করেছেন, এবং যেটা আপনারা প্রেজেন্ট করতে চান এবং চান যে এই মিটিং থেকে কিছু একটা উঠে আসুক অন্তত আপনাদের। হ্যাঁ, এইবার তো আমরা নিজেরাও বসেছি এখানে সাইড ইভেন্ট হিসেবে বা প্যারালাল মিটিং হিসেবে, আমাদের অনেকেই মিলে আমরা একটা ড্রাফট করেছি। কিন্তু তার আগের থেকে আমি সচিব মহোদয়ের সামনে বলবো যে আমরা কিন্তু ওনাদের সাথে সবসময় যোগাযোগ, যে বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলো খুবই একেবারে মানুষের জন্য, আমাদের অভিবাসী শ্রমিকের জন্য। সেটা হলো যেমন মাইগ্রেশন কস্ট, কিভাবে মানুষের চলাচলের যে খরচ কমানো যায়, কিভাবে আমাদের যে শ্রমিকগুলি বিদেশে আছে তারা অনেকে বিভিন্ন কারণে আনডকুমেন্টেড হয়ে যায় বা ইরেগুলার হয়ে যায়, তাদের কিভাবে রেগুলারাইজ করা যায়। এবং যেহেতু এই সম্মেলনের যারা মেম্বার তারা সবাই সেন্ডিং কান্ট্রি, আবার যারা অবজারভার তারা হলো সব রিসিভিং কান্ট্রি, সুতরাং এখানে সেন্ডিং কান্ট্রিরা যে বিষয়টা নিয়ে রিসিভিং কান্ট্রির সাথে কথা বলবে, এবং যদিও এটা নন বাইন্ডিং, এটাতে সেই ধরনের নেই, কিন্তু তারপরও আমরা দেখেছি যে এই ধরনের আলোচনাগুলি আঞ্চলিক পর্যায়ে অনেক কাজে দেয়। এবং আমরা এইবার আশা করছি যে আমরা জানি যে সরকার আমাদের যেসব এইগুলি আছে, বিশেষ করে এই যেসব দেশে আমাদের শ্রমিকরা বিভিন্ন সময় বিপদে পড়ে, তাদের কি ব্যবস্থা হবে। এবং আমরা খুব খুশি যে আমরা প্রায় 13 বছর এই ইউএন কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ রাইটস অফ মাইগ্রেন্ট ওয়ার্কার, যেটা নিয়ে আমরা করছি, ক্যাম্পেইন করছি, সেটা
আমাদের সরকার এটা অনুমোদন করেছেন। এটাতে হবে এখন সারা বিশ্বে 45টা দেশ এটাতে অনুস্বাক্ষর করেছে। সেখানে দেখা যাচ্ছে যে রিসিভিং কান্ট্রিও অনেকে অনুস্বাক্ষর করে, যেমন লিবিয়া। যদি এইটা আমরা আগে অনুস্বাক্ষর করতাম, তখন যখন আমাদের বায়োল্যাটারাল যখন চুক্তিটা হয় বা এমওটা হয়েছে, তখন এইটা একটা ডকুমেন্ট থাকতো আমাদের সামনে যে এইটার আপনিও এটা অনুস্বাক্ষর করেছেন, আমিও করেছি, তো এর আলোকে আমাদের মধ্যে হবে। তারপরে হলো জাতিসংঘের একটা কমিটি আছে, এই যারা অনুস্বাক্ষরকৃত দেশ তাদের আবার একটা গ্রুপ ওই জাতিসংঘে পার্মানেন্টলি তারা বসে, এবং যারা শুধুমাত্র স্বাক্ষর করেছে তারা হলো অবজারভার। তো বাংলাদেশ কিন্তু 98 সন থেকে অবজারভার হিসেবে কমিটিতে ছিল। তা আমরা চাচ্ছিলাম যে বাংলাদেশ যেহেতু বিভিন্নভাবে তারা মানবাধিকার বিষয়ে সোচ্চার বিভিন্ন ক্ষেত্রে, সুতরাং কেন বাংলাদেশ এখানে পিছিয়ে থাকবে? আচ্ছা, আমি একটু প্রো পিপল ইস্যুতে চাই। এটা তো অনেক বেশি একাডেমিক এবং এনজিওর অ্যাক্টিভিজম হচ্ছে। আমি যেটা জানতে চাই, আপনি বললেন যে এবারের আপনাদের প্রস্তুতির মধ্যে যে জিনিসটা আছে যে 1 নাম্বার পয়েন্ট হলো যে বিদেশে যাওয়ার খরচ কমানো, আমি সহজ করে যদি বলতে চাই, অথবা কোথাও কোথাও বিভিন্ন দেশে গিয়ে আমাদের শ্রমিকরা যে বিপদে পড়ে তাদের সেই বিপদ থেকে কিভাবে তাদেরকে বিপদে কম যাতে পড়ে সেই একটা সুযোগ তৈরি করে। আমার প্রশ্ন হলো যে যেসব দেশে আমাদের বাংলাদেশের শ্রমিকরা কাজ করে, আপনি কি একটা দেশের নাম বলতে পারবেন যে সেখানে গিয়ে বিপদে পড়ে না? এখনো সেই দেশ আপনারা তো গবেষণা করেন এই সব বিষয় নিয়ে কাজ করেন, নিশ্চয়ই আপনাদের তো খবরটা বেশি হচ্ছে যে আমি যে সংস্থা আমাদের এটা হলো প্রবাস ফেরতদের একটা অ্যাসোসিয়েশন ওয়াইবি, এবং সেটা আমরা অনেকদিন থেকে কাজ করছি, এবং এখানে যারা তার সবাই প্রবাস ফেরত, সুতরাং সবারই অভিজ্ঞতা থেকে আলো থেকেই বলছি। সেটা হলো যে একটি মানুষেরও আসলে কোনো পয়সা লাগে না যদি সরকার সেভাবে বিদেশে পাঠাতে চায়। যখন আমরা প্রবাসী ছিলাম, আমরা যখন গিয়েছি তখন কিন্তু এত টাকা পয়সা লাগতো না। এই গত মাসে বোধহয় গত 2 সপ্তাহ আগে বাংলাদেশ সরকার সৌদি আরবের সাথে একটা চুক্তি করলো, সেখানে মহিলা শ্রমিক পাঠাবে, এবং সেখানে মাসে প্রায় 10,000 শ্রমিক বোধহয় তারা নিবে, এবং কোনো খরচ ছাড়া। তো এটাই আমরা চাচ্ছি যে কোনো পয়সা ছাড়া যেন মহিলা শ্রমিক যায়। এই ধরনের উদ্যোগ কিন্তু আগে হয়তো, এবং এটাও কিন্তু এই সিভিল সোসাইটির একটা প্রেসার গ্রুপের কাজ, যে অন্যান্য দেশে এরকম হয়, এবং আরো কঠিন ভাবে শর্ত থাকে, যেমন মিনিমাম কত টাকা সে পাবে, কি কি সুযোগ সুবিধা পাবে, বিপদে পড়লে কি করবে। যেমন ইন্ডিয়াতে একটা সিস্টেম আছে, ওদের যদি কোনো মহিলা ডোমেস্টিক ওয়ার্কার যায়, তাদের কিন্তু মোবাইল ফোন কম্পালসারি, তাদের হাতে একটা মোবাইল ফোন থাকতে হবে, তাহলে যাতে তারা বাসাতে যোগাযোগ করতে পারে। আর আমাদের যেটা হয়েছে যে আমাদের প্রচুর মহিলা আছে, লেবাননে আছে, আমাদের সরকারও চাচ্ছে যে ধরনের হোক, আমরা কিন্তু এবার আমরা সেই শর্তগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু এটা আগে কোনো প্রশিক্ষণ ছাড়াই যেত, এখন কিন্তু প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে মহিলা কর্মীদের ক্ষেত্রে। তারপরে 21 দিনের প্রশিক্ষণ করা হয়েছে, যেখানে হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, ওই দেশের ল্যাঙ্গুয়েজ, তারপরে যে ভিসা ট্রেডিং, ওখানে যে ভিসা কেনা বেচাটা, এটাও এই রিজিওনাল এই কনফারেন্সে ওনারা আমরাও যাচ্ছি যে এটা তো ওখানে হয়, এটা তো আমার দেশে। আমার প্রশ্নটা ছিল যে এমন কোন দেশ আছে যেখানে গিয়ে আমাদের বাংলাদেশের শ্রমিকরা বিপদে পড়ে না, সেরকম কোন আপনাদের ধারণা আছে কিনা? আর যদি উত্তর হয় যে না, এমন কোন দেশ নেই, সবখানে গিয়ে বিপদে পড়ে, যদি পড়ে তাহলে মূল কারণটি কি? মূল কারণটি কি শুধু যে ল্যাঙ্গুয়েজ জানে না অথবা অদক্ষ শ্রমিক, সেটাই কারণ, নাকি এখান থেকে এক্সপ্লয়েটেড হয় আগে থেকে? আমি মনে করি সেটার জন্য তারা এক্সপ্লয়েটেড হয়, এটাই হলো মূল কারণ। কারণ ভাষা একটু না জানা বা কাজে কিছুটা দক্ষতা না থাকা, এটা বড় কারণ না। কারণ আমরা কিন্তু অদক্ষ বলে কাউকে জানি না, যে একজন সাধারণ শ্রমিক সে কিন্তু একটা বস্তা তুলতে তার একটা স্কিল দরকার। সুতরাং এখন যেটা হয়, তার সে স্বল্প দক্ষ, হয়তো তার ওরিয়েন্টেশনটা ঠিক মতো নেই, যাওয়ার আগে হয়তো তাকে সে বেশি বলা হয় নাই, ভাষাটা কম জানে, সেটা কিন্তু ওই দেশে যে এখানে কাজ করে, কারণ বাংলাদেশ শ্রমিক খুব সিনসিয়ার, তারা যেখানে যায় খুব সুনাম অর্জন করে। সমস্যা হয় যখন তাকে প্রতারণা করা হয়, তাকে বলা হয়েছে এই কাজের জন্য, সে টাকা দিয়েছে অধিক, গিয়ে হয়তো তাকে বেতন কমিয়ে দিচ্ছে, কাজ দিচ্ছে না, বেতন দিচ্ছে না 2 মাস 3 মাস 4 মাস, সেগুলিকে রিড্রেস করার মতো আমাদের কোন মেকানিজম নাই বা ছিল না। তো শুধু এই কলম্বো প্রসেসের মাধ্যমে যে আমরা শুধু রিসিভিং কান্ট্রিকে সতর্ক তা না, এখন আমাদের আরো সময় এসেছে যে আমরা ইউএন কনভেনশন রেটিফিকেশন করেছি, আমাদের দেশের একটা
ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে, মানে আমাদের যে প্রতারণা যাতে বন্ধ হয়, আমাদের এখানে যাতে মানুষ মানে নিরাপদে অভিবাসনে যেতে পারে, পুরুষ এবং মহিলা, সেই ব্যাপারে এখন আমরা দেখছি সরকারও খুব প্রোঅ্যাক্টিভ, তারাও চেষ্টা করছে এবং আমরাও এটা নিয়ে খুব জোর একটা কাজ করে যাচ্ছি এবং সম্মিলিতভাবে সবাই। আমরা সম্প্রতি আমরা লিবিয়াতে যে সিচুয়েশনটা হলো, যে এখন যুদ্ধ অবস্থা চলছে, তার আগে আমাদের শ্রমিকরা যখন মিশর এবং তিউনিসিয়া সীমান্তে জমা হচ্ছিল, তখন আমরা এটি নিউজের তরফ থেকে আমরা কভার করেছি। আমি তিউনিসিয়া থেকে পাঠানো একটি ছোট্ট রিপোর্ট, পুরনো রিপোর্ট আপনাদেরকে সঙ্গে শেয়ার করতে চাই। এই মুহূর্তে যেসব দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের জন্য এটা আরেকবার একটু রিফ্রেশ করবে যে বাংলাদেশি শ্রমিকরা যেই সমস্যার কথা এখন আমরা আলোচনা করছি, প্রতারণার সেই বিষয়টি, সেটি বারবার করে ওখানে ওই বর্ডারে বসেই তাদের দাবির মধ্যে উঠে এসছে যে দালালদের হাত থেকে তারা রক্ষা পেতে চায়। রংপুরের মিঠাপুকুরের দুদুমিয়ার কান্নার কারণ এখানে সবারই জানা, সবাই ভুক্তভোগী, সবাই দালালকে 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে লিবিয়া এসে নিঃস্ব হয়েছেন। কিন্তু একসময়ের দিনমজুর দুদুমিয়া নিঃস্বেরও নিঃস্ব। কোনো দেশে আমি যাবো না, আমি বাংলাদেশ থাকবো, আর কোনো যাবো না, আমার কোনো বুদ্ধি নেই, আমি কোনো সাথে যাবো না, আমার বুদ্ধি নেই। আমার লিবিয়ার কত ক্ষয়ক্ষতি করছে, কাজ করলে টাকা দেয় না, কত কি, আমি আর লিবিয়া আসবো না। বহু লোকের টাকা পয়সা ক্ষয়ক্ষতি করছে, লিবিয়ার বহু লোকের। দেশে গিয়ে কি করবেন? দেশে যায় আমি না, একদিন না খাওয়া পরিমাণ মতো, আমি আর কোনো দেশে যাবো না। দুদুমিয়ার কথা সূত্র ধরেই সবাই বাড়ি ফেরার আনন্দের খবর ভুলে যান, যেন তার তোলা এই ইস্যু বুকের ভেতরের বড় এক ক্ষতকে জাগিয়ে দিয়েছে। আমরা বলছে বাংলাদেশে, আমরা তো আর জানি না, আমরা এই দেশের টেলের বিষয় পাঠাই দিছে। আসার পরে আমরা এই দেশে রাস্তায় রাস্তায় ব্যাগ লিয়ে ঘুরছি, কোনো চাকরি নাই। আমরা বাংলাদেশ সাউন্ড টাওয়ারের সালাউদ্দিন আমরা পাঠাইছে, বলছে যে আপনারা কোম্পানিতে কাজ করবেন না, আমরা কোনো কোম্পানি নাই, শুধু লিবিয়া আসার জন্য আমরা ভিসা দিছে। আমরা আমার 2,60,000 টাকা খরচ। আমি লিবিয়া আসছি, বাড়ি ঘর সব বিক্রি করে রয়েছি, আমার কিছু নাই, আমার শুধু মা আছে, আমার মা আছে। আমি লিবিয়া অনেক কষ্ট পাইছি, তো আমার অনুরোধ বাংলাদেশ সরকার, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে, আমাদের লিবিয়া যত ভাই আছে তারা যে ক্ষতিপূরণ হয়েছে, এই ক্ষতিপূরণ সরকার দিতে পারবে না। আমাদেরকে কিছু, সরকার যদি কিছু আমাদের দিকে চায়, তো আমরা বাংলাদেশে গিয়ে দুর্গাবাদ পোলাবানকে নিয়ে খেতে পারবো। এই অভিযোগ যেন শেষ হতে চায় না। দেশে যেতে চাই, দালালের বিচারও চাই, দেশে গিয়ে আমরা দালালের বিচার চাই আগে। লিবিয়ার যুদ্ধের কারণে তিউনিসিয়ার সীমান্তে আশ্রয় নেয়া, মরুভূমির চরম ঠান্ডা, চরম গরমে দুঃসহ দিন কাটানো মানুষগুলো যেন পড়েছেন উভয় সংকটে। এই রিফিউজি জীবনের অবসান চান, আবার দেশে এলেও গ্রাস করবে দারিদ্র্য, কর্মহীনতা। আমি যে লিবিয়া থেকে যে দুনিয়া বর্ডারে আসবো, তা আমার কাছে কোনো টাকা ছিল না, আমার বন্ধুরা হেল্প করে আমাকে এখানে নিয়ে আসছে। বাংলাদেশ দালালকে আমরা ফোন দিয়ে বলেছি, কই আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে আমরা কি করব, আমাকে তো কিছু করার নাই। 2.5 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে মানে আসতে পারি, দালাল ওরা চাই, ওইটা চাইতেছে, দালাল ওইটা চাইতেছে। ওরা চায় যে আমরা চলে যাই, তাতে দালালদের খুশি হবো, খুশি হলে আবার লোক পাঠাবো, ওদের ব্যবসা জমজমান। কিন্তু আমাদের অবস্থা কি হবে? আপনারা আমাদের জন্য কিছু একটা করেন, অবশ্যই কিছু একটা করেন। সরকার কি করবে আমরা জানি না। লিবিয়াতে আসার আগে এয়ারপোর্টে যখন আমরা জিজ্ঞেস করি যে কয় টাকা খরচ হয়েছে, তখন আপনারা উত্তরটা কি দেন? তখন আমরা উত্তর দিই যে ওইখান থেকে যে আমরা যে টাওয়ার থেকে আসি, তখন বলে দেয় 45,000 টাকা 55,000 টাকা। তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে এই কথা বলবো, ঠিক আছে, এর বেশি বলবো না, এর বেশি বললে সমস্যা হবে। কিন্তু আমরা আসলে প্রকৃতভাবে 2.5 লাখ টাকা দিয়ে আমরা আসি, 3 লাখ টাকা দিয়ে অনেক বাইরে আসে, কিন্তু বলে দেয় তোমাদের কোম্পানি আছে। আসলে প্রকৃত আমাদের কোনো কোম্পানি খুঁজে পায় না। এত সময় আমাদের দালাল ধরে লাস্টে চাকরি নেওয়া লাগে 50 টাকা 100 টাকা ঘুষ দিয়ে। দ্বিতীয় পর্যায়ে 15 দিন চাকরি করলে, 1 মাস চাকরি করলে, দ্বিতীয় পর্যায়ে কোনো আমাদের চাকরি থাকে না। এদের প্রায় সবাই জমি জমা সর্বস্ব বিক্রি করে লিবিয়াতে এক যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে ফিরছেন আরেক যুদ্ধে, তা হলো খেয়ে পড়ে বেঁচে থাকার যুদ্ধ। লিবিয়া থেকে দালাল চক্রের যে অভিজ্ঞতা নিয়ে তারা দেশে ফিরছেন, তাদের আমাদের একটাই প্রশ্ন, আমাদের বাংলাদেশি শ্রমিকরা দেশি আন্তর্জাতিক দালাল চক্রের হাত থেকে কি আদৌ কখনো রক্ষা পাবেন? মুনি সাহা, এটিএন নিউজ, রাশিদি, তিউনিসিয়া। স্যার, একটা জিনিস আপনার কাছে জানতে চাই যে ক্ষতিপূরণের বিষয়টির কথা এসছে, এখানে দালালদের বিচারের কথা এসছে,
এবং শুধু দেশের দালাল নয়, ওখানেও আমরা সেন্ডিং কান্ট্রি বলছি, রিসিভিং কান্ট্রি বলছি, রিসিভিং কান্ট্রিতেও দালালদের একটা চক্র আছে। এই বিষয়গুলো আপনারা কিভাবে এই জায়গায় এই ফোরামে কিভাবে উঠে আসছে? ধন্যবাদ আপনাকে। আমরা এবারই প্রথম এই ফোরামে যে ইস্যুগুলো এতদিন মুখোমুখি ছিল, যেমন শ্রমিকদের কন্ট্রাক্ট কি হবে, তাদের ন্যূনতম মজুরি কি হবে, তাদের ওয়েলফেয়ার কিভাবে নিশ্চিত করব, এই ধরনের আনইথিক্যাল প্র্যাকটিস, দালালদের শোষণ, এগুলো কিভাবে বন্ধ করব, এগুলো আগে মুখোমুখি ছিল। এবারই প্রথম এই কলম্বো প্রসেসের মাধ্যমে আমরা রিটেন ডকুমেন্ট এনেছি। এমনকি এগুলো শুধু আমাদের একার কাজ না, ওই যে দেশে যারা যাবে সে দেশেরও এটা কিন্তু, দেশের আইনেও কিন্তু এটা কভার করে না। কিন্তু বাস্তবে ওই যে আপনি যেটা বললেন আন্তর্জাতিক দালাল চক্র এটা এমন অবস্থা সৃষ্টি করেছে, সেগুলো যাতে উভয় পক্ষই আমরা আইন করে, শুধু আইন করে না, আইনটাকে বাস্তবায়ন করে এগুলো বন্ধ করা যায়, সে ব্যাপারে আমরা একমত হয়েছি। এবং এমার্জেন্সিতে কিভাবে আমরা তাদেরকে সুরক্ষা করব, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করব, সেই ইস্যুগুলো এখানে নীতিগতভাবে সম্মত। স্যার, আমি ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে আলোচনা করব, একটু বিস্তারিত আলোচনা করব, দুজনের কাছেই শুনতে চাই। তার আগে একটি ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমাদের ছেড়ে যাবেন না, আমরা আবার ফিরছি বিরতির পর। বিরতির পর আবার স্বাগত নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম অভিবাসী শ্রমিকদের নিয়ে, যে ঢাকায় যে সম্মেলন চলছে সেই সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে। আমরা একটা জায়গায় ছিলাম ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে। স্যার, দুদিন আগে ঘোষণা দেওয়া হয়েছে যে লিবিয়া ফেরত যেসব শ্রমিক ফেরত এসছে তাদের সকলকে 50,000 টাকা করে দেওয়া হবে। মানে এটা একটা অনুদান হিসেবে এককালীন একবারই দিয়ে দেওয়া হবে। তো এটা আসলে কিভাবে দেওয়া হবে? অনেক কালকে থেকে অনেক ফোন আসছে, বিশেষ করে এটি নিউজে, যেহেতু আমরা এই বিষয়টি অনেক যত্ন করে আমরা এটা তুলে এনেছি, যার কারণে তাদের অনেকের এক্সপেকটেশনও বেশি। সুতরাং এই প্রশ্নটি একটু পরিষ্কার করে হওয়া উচিত। আপনি যদি একটু বলেন আমাদেরকে যে এই 50,000 টাকা করে কিভাবে দেওয়া হবে, এরা কোন প্রসেসে পাবে, কার সঙ্গে যোগাযোগ করবে? আপনাকে ধন্যবাদ। লিবিয়া ফেরত যে সমস্ত কর্মী এসছে, আমাদের এই পর্যন্ত প্রায় 35,000 কর্মী এসছে, তাদের প্রায় সকলের জন্যই আমরা এয়ারপোর্টে একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছি বিএমএটির পক্ষ থেকে। সে কি জন্য গিয়েছিল, এই যে এসছে, এবং তার মোবাইল নাম্বার সহ একটা রেজিস্ট্রেশন করেছি। আমরা সেই রেজিস্ট্রেশনের ভিত্তিতে আগামী 1-1.5 মাসের মধ্যেই একটা নীতিমালা প্রণয়ন করে কিভাবে দেওয়া হবে সেটা পত্রপত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যে জিনিসটা আপনার রিপোর্টিং এ আমরা দেখলাম, লোকজন যেভাবে লিবিয়া থেকে ফেরত আসার প্রেক্ষিতে যেভাবে কান্নাকাটি করছিল, তাদের সর্বশ্রান্ত তারা খুইয়েছে। তাদেরকে একটা কিছু করার সেই আকুতি থেকে আমাদের ভিতরে একটা কাজ করছিল। এবং আপনি জানেন যে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা, বিমান সহ অন্যান্য সংস্থা মাধ্যমে যে আমরা 35,000 কর্মী এনেছি, এগুলো তাদেরকে তো আমাদের পয়সা দিতে হবে। বাংলাদেশ সরকারেরই পয়সা, আমরা সরকারেরই পয়সা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ধার নিয়ে আপাতত এটা মিট আপ করছি, কিন্তু এটা আবার ওয়ার্ল্ড ব্যাংকে আমাদের ফেরত দিয়ে দিতে হবে। তার মানে এখানে ওয়ার্ল্ড ব্যাংক প্রসঙ্গ আসার কোনো দরকারই নেই, এটা বাংলাদেশ সরকারের টাকা, ব্যবসায়ীর ভূমিকায় আছে। রাইট, বাংলাদেশ সরকারই তার নিজের টাকা সরকার ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে, থেকে টাকা ধার নিচ্ছে, এবং সেটা আমাদের শ্রমিকদেরকে প্রত্যেককে 50,000 টাকা করে, 50,000 টাকার মতো। আগে একটা ধারণা ছিল যে $30 মিলিয়ন ইমিডিয়েট আমাদের, সে টাকায় হচ্ছিল না, আমরা আর একটু বার্গেন করে $40 মিলিয়ন আমরা একটা ক্যালকুলেশন করে দেখেছি যে আইওএম কে 10,000 জনের মানে কর্মী আনার ভাড়া দেওয়ার পরে যে টাকাটা পাবো সেটাতে প্রায় 50,000 টাকার মতো করে আমরা 35,000 জনকে ধরে আমরা দেওয়ার একটা ব্যবস্থা করতে পারি। তার মানে যে এই 35,000-এর মধ্যে 10,000-এর ব্যয়ভার আসলে বাংলাদেশ সরকার গ্রহণ করবে। এছাড়াও বিমানের থেকেও আমরা প্রায় 33 কোটি টাকার একটা বিল পেয়েছি। এছাড়া অন্যান্য ভাবে লোকজন এসছে, সেগুলোর জন্য আমাদের কিন্তু টাকা দরকার। এবং আমরা বাংলাদেশ সরকার আমাদের কর্মীদের এই ধরনের বিপদে যখন পড়েছে তাদের জন্য বাংলাদেশ সরকারের যা কিছু করা দরকার আমরা তখন আগেই বলেছি আমরা করব এবং আনার ব্যবস্থা করব। সেটা দেখেছেন যে আমাদের মতো এত অল্প সময়ে কোন দেশে এত 35,000 কর্মী তারা নিয়ে আসে নাই। আমরা কিন্তু বাংলাদেশ সরকার এটা করেছে, কর্মীদের স্বার্থেই করেছে। অন্যান্য দেশের তুলনায় কিন্তু, মানে আমি তো আসলে স্পটে গিয়েছিলাম এবং সেখানে যেই অভিযুক্তি প্রথমে এসছে সেটা হলো যে অন্যান্য দেশ, চায়না বলেন, কোরিয়া বলেন, ফিলিপিন্স, তারপরে ইন্ডিয়া, তারা তো 2-3 দিনও সময় লাগেনি। যে আমি জানি যে কোথায় 35,000 আর কোথায়
500 বা কোথায় 3000, সেটা সংখ্যাটা একটা বড় ব্যাপার। আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি 3000 লোককে নেওয়াটা খুব সহজ অল্প দিনে, কিন্তু আমাদের এখানে 35,000 প্রথম এসছে 28 তারিখে ফেব্রুয়ারি মাসের, ইন্ডিয়া এসছে 27 তারিখে। আপনি যদি হিসাব করে দেখেন আমরা কিন্তু পিছিয়ে ছিলাম না। তারপরে ইন্ডিয়া কত লোক এনেছে? 10-15 হাজার, আমরা কিন্তু 35,000। ইন্ডিয়া আরো কম, আরো 10-15 কম, হাজারের কম। আরো কম এনেছে। তাহলে দেখেন মানে 500 লোকরে নেওয়া এক কথা, আর 35,000 লোকরে আনা রাইট, আরেক আমরা কথা। সেটা অন দ্য স্পট আমরা যেটুকু বোঝানোর, মানে এটা আসলে যতটুকু যুক্তিতে খাটে যে, আর তাছাড়া ওরকম একটা সমস্যা সংকুল দেশ যে দুটি দেশে আছে, সেই দুটি দেশে সেভাবে মানে সরকার বলতে তেমন রাইট রাইট, নাই, ওরকম মানে কোনো মিশর এবং ব্যবস্থাই ছিল না। টিউনিশিয়া দুটোরই একই অবস্থা। রাইট। তা কার সঙ্গে যোগাযোগটি করা হবে? এখানে সরকার মনে করেছিল যে মিশরে যেভাবে এটা মানে বিরোধী মানে ইয়েদের কাছে হ্যান্ডওভার হয়েছে, লিবিয়াতে হয়তো এই ধরনের একটা কিছু হবে, যার জন্য একটু মনে হয় সেটাও না, সময় আমরা কিন্তু সময় নেওয়া উদ্বিগ্ন ছিলাম আমাদের কর্মীদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায়, সেটা লিবিয়ার ভিতরে থেকে হোক, লিবিয়ার বাইরে টিউনিশিয়া বা মিশরের সীমান্তবর্তী এলাকায় এনে হোক। সেটা কিন্তু আপনি খেয়াল করবেন, এই ধরনের একটা পরিস্থিতি উদ্ভব হওয়ার সাথে সাথে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, IOM, আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি, অন্যান্য সমস্ত সংস্থার সাথে আমরা একাধিকবার মিটিং করেছি, যোগাযোগ করেছি, সাথে সাথে কন্ট্রোল রুম খুলেছি এবং তাদেরকে সব ধরনের অ্যাডভাইস করেছি। যে জিনিসটা আমি বলতে চাই যে এই ধরনের একটা পরিস্থিতিতে প্যানিক না হয়ে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। আপনি খেয়াল করেছেন যারা কিন্তু এখনো লিবিয়ার ভিতরে আছে তাদের কিন্তু লাইফ এখনো থ্রেটেন্ড হয়নি, বরং মানে আমি আসতে কিন্তু যেই প্রবলেম প্রতিদিনই হয়েছে, আমি কিন্তু আসতে যেই প্রতিদিনই কিন্তু একটা প্রবলেম একটা হয়েছে। ফলো আপ রিপোর্ট Right. করছি, যে আমি গতকালও একজন নার্সের সঙ্গে কথা বলেছি, তারা 11 জন এখনো আছেন, হসপিটালে কাজ করছেন। তাদের হয়তো মাস গেলে যে হয়তো 500 ডিনার দেওয়ার কথা 100 ডিনার দিচ্ছে, এইটুক ছোটখাটো কমপ্লেন, রাইট। বাট দে আর ওয়ার্কিং, মানে এখন তারা কাজ করছেন, হয়তো অবস্থা ভালো হয়ে গেলে আরো অনেক ভালো থাকবেন। তো যেটা বলছিলেন, হ্যাঁ, আমার মনে হয় যে আমাদের কিন্তু এখনো মানে চিন্তা এখনো মাথা থেকে যায়নি, কারণ পাশে বাহরাইনের অবস্থা খুব একটা আমরা ভালো মনে করছি না। কেন বাহরাইনের ছাড়াও আরো অন্যান্য যে আরবের দেশগুলি আছে, তো আমাদের সরকারের কিন্তু এই ধরনের একটা মানে প্রস্তুতিমূলক চিন্তা ভাবনা এখন থেকেই মানে থাকতে হবে। আপনাদের তরফ থেকে আমাদের তরফ সাজেশনটা কি? সাজেশনটা হচ্ছে যে আমরা যে লিবিয়ার সময় দেখলাম যে আসলে আমাদের শ্রমিকদের একটা কোনো সেফ জোন ছিল না, সেটা এমবিসির আন্ডারেই হোক বা জাতিসংঘেরই মাধ্যমেই হোক, যে এখানে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার আছে, এখানে তোমরা বোম্বিং করবা না, এখানে তোমরা এই করবা না, মানে সেটা তো ওইভাবে থাকে না আসলে, না, সেটা তো বিভিন্ন কিন্তু জায়গায় আমি যেটা মনে করি, আমাদের কর্মীরা কিন্তু মিডিয়া এখানে অনেক পজিটিভ রোলও করেছে, মিডিয়া আবার একটা প্যানিকও সৃষ্টি করে দিয়েছে। এক্সেস হয়ে গেলে কিন্তু সবকিছু যেটা হয়, এবং আমি এটা মনে করি যে আমাদেরকে একটু ধৈর্যের সাথে যদি মোকাবেলা করা আমরা শিখি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু আমাদের অবস্থান ভালো করতে পারবো, ট্যাকেলও করতে পারবো, ওই দেশে ভালো অবস্থান আমরা তৈরি করে নিতে পারবো। একটা বিষয় কিন্তু খেয়াল করবেন, লিবিয়ায় বলি বা অন্য কোথাও বলি, আমাদের কর্মীদের টার্গেট করে ওই সরকার কিন্তু কখনো কোনো কিছু করে নাই। যতক্ষণ পর্যন্ত টার্গেট না করছে ততক্ষণ পর্যন্ত হুইঞ্জিক্যালি বা একেবারে প্যানিক হয়ে চলে আসবো, এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের মন মানসিকতা একটু পরিহার করে একটু ধৈর্যের সাথে মোকাবেলা করলে আপনাদের তরফ থেকে যে ঘাটতিটা ছিল, সেটা এই কথাটি বলার মতো কোথাও লোক ছিল না। যে অভিযোগটি শোনা গেছে যে এমবেসিতে ফোন করে তারা যে সিদ্ধান্তটি নিবে, আসবে কি থাকবে, সেই সিদ্ধান্তটি দেওয়ার মতো কেউ ছিল না, এই কথাটি বোঝানোর মতো লোক ছিল না। আমি লিবিয়াতে আমি 2 দিন ছিলাম না। থ্যাংক ইউ। আমরা কিন্তু আমাদের নজরে আসার সাথে সাথে আমরা কিন্তু লাইভ কন্ট্রোল রুম করেছি এবং আমাদের কন্ট্রোল রুমে হাজার হাজার ফোন এসছে। তখন যদি কন্ট্রোল রুম খোলা না হতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশের রাস্তাঘাটে সব জায়গায় আমাদের 60,000 লোক যে লিবিয়াতে আছে, তাদের সমস্ত আত্মীয় স্বজন সব মিলে তারা কি টেনশনে ছিল বুঝতে পারছেন। কিন্তু লিবিয়ায় যে পরিস্থিতিতে আমাদের এমবেসিতে যে অবস্থা ছিল, তারা হয়তো সেরকম করে যতটা যেভাবে হ্যান্ডেল করার কথা ছিল তারা হয়তো সেভাবে করতে পারে নাই, বা ওই সময় এমন একটা পরিস্থিতির উদ্ভব হয়েছিল যে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু আমি বলবো আমাদের মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা পরে যৌথভাবে দেশে কন্ট্রোল রুম খুলে তাদের আত্মীয় স্বজন লিবিয়া থেকে কিন্তু প্রচুর ফোন আমরা পেয়েছি এবং তাতে করে আমরা কিন্তু তাদেরকে অ্যাডভাইস করেছি। এবং আমি যেটা চিন্তা করছি যে এই যে প্রবাসী কল্যাণ ব্যাংক যেটা হবে, প্রবাসী কল্যাণমূলক কাজকর্মের জন্য আমরা অন্তত লাইভ অন্তত কিছু অনলাইন তাদের সার্ভিস দেওয়া, বা এরকম কোনো প্রবলেম হলে তারা
কিভাবে হ্যান্ডেল করতে পারবে, তাদের জমা জমি, আইন শৃঙ্খলা, এই সমস্ত কিছুকে লিঙ্ক করে দেওয়ার জন্য আমরা মনে হয় 24 আওয়ার্স একটা সার্ভিস লাইন মানে প্রবাসী হটলাইন, কল্যাণের একটা হটলাইন চালু আমরা করা। চালু করব, এবং চালু করলে আমার মনে হয় তাদের কিছুটা হলেও স্বস্তি হবে। আরেকটা জিনিস সাইফুল ভাই, আপনি নিশ্চয়ই অনেকদিন ধরে কাজ করছেন, জানেন স্যার যেটা বলছেন যে এটা হলো যে ইন্টারন্যাশনাল, মানে যারা রিসিভিং কান্ট্রি তাদের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে বার্গেনিং এবং এদের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য, কিন্তু আমাদের শ্রমিকদের এই যে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে কোন দেশে বিপদে পড়ে না এবং বিপদে পড়লে কিভাবে পড়ে, সবচেয়ে বেশি অভিযোগ কিন্তু ওই সংশ্লিষ্ট দেশে আমাদের এমবেসি গুলোর বা অফিসারদের ইনকম্পিটেন্স নিয়েই, আপনি নিশ্চয়ই জানেন। এই ব্যাপারে কি আপনারা আপনাদের তরফ থেকে কোনো সুপারিশ মালার মধ্যে রেখেছেন, যাতে মানে ওই যথার্থ অফিসাররা বিষয়টিকে অনেক দরদ দিয়ে, গুরুত্ব দিয়ে বিষয়টি দেখেন? আমরা মালয়েশিয়ার কথা জানি, প্রতিদিন মালয়েশিয়া থেকে আমাদের ফোন আসে এখানে। এটা বলার অপেক্ষা রাখে না, কারণ এখানে মহিলা আছেন প্রতিনিয়ত। আমরা যে বিষয়গুলো তুলে ধরি সেটা হচ্ছে যে এই যে সেক্টরটাকে বলি থার্ড সেক্টর, যেখানে 11 বিলিয়ন ডলার আসে, সেখানে সবসময় বলি যেখানে কিছু ইনভেস্ট করতে হবে। আপনি যদি দেখেন এমবিসিতে কয়টা লোক আছে, আমাদের সৌদি আরবে কত, প্রায় 25 লাখ লোক থাকে, সেখানে আমাদের এমবিসি লেবারেটরি যদি বলি বা এইসব লোকজন দেখাশোনার জন্য বলি, খুবই অপ্রতুল। এখন কিছুদিন যাবৎ ওনারা অনেক চেষ্টা তৈরি করে পাঠিয়েছে মন্ত্রণালয়, সেখানেও আমাদের লোকের ঘাটতি, ব্যুরো অফ ম্যান পাওয়ার, সেটা একটা এত বিশাল লোকের জন্য একটা ছোট্ট একটা সেটা যে 76 যাচ্ছিল হয়তো তার থেকে খুব বেশি হয় নাই, এগুলি পরিসংখ্যানের ব্যাপার। তো আমার কথা হলো যে এইসব লোকের কল্যাণের জন্য সত্যিভাবে সরকারকে এবার আপনারা কোনো সুপারিশ দিয়ে রাখছেন আমরা কিনা, অন্তত সুপারিশ কলম্বো দিয়েছি, প্রসেসে? এবং কলম্বো প্রসেসের তো আমাদের সুপারিশ আছে যে আমাদের শ্রমিকরা যাতে নিরাপদে যেতে পারে তার জন্য যা যা করার দরকার সেটার জন্য তাদেরকে, বিশেষ করে বাংলাদেশ এমবেসি যেখানে আছে, যেমন আমরা যদি আপনাকে বলি যে আমাদের সমস্যা কম বা ইয়ের মধ্যে কিছু কিছু জায়গা আছে যেখানে এমবেসির কারণেই হয়তো অনেক সমস্যার কম হয়, এবং সেগুলো এমবেসির কারণে অনেক সমস্যা বেশি হয়। আবার দেখা যাচ্ছে লোক সংখ্যা বেশির কারণে হয়। আবার যেটা হয় যে যেখানে যদি হাই মাইগ্রেশন কস্ট হয়, মানে একজন যদি 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে যায়, সে কিন্তু ওখানে যে ওই টাকাটা তোলার জন্য সে যথেষ্ট সময় পায় না, এবং সে বিভিন্ন ধরনের অন্য ধরনের কাজ করতে বাধ্য হয়। তার কাজে সে যে কাজটা করে তার বাইরে সে কাজ করে, অবৈধভাবে কাজ করে, এর জন্য তার ক্ষতি হয়। তা আমি আরেকটা কথা এখানে বলবো যে ক্ষতিপূরণ বা যাই হোক একটা অনুদান যে সরকার দিচ্ছে 50,000 টাকা, এই বিষয়টা আমি মনে করি যে মন্ত্রণালয় খুব তাড়াতাড়ি এই বিষয়টা একটা গাইডলাইন দিবে যে কবে পাবে কি, তাহলে কিন্তু আমাদের দেশে আবার সেই দালাল অনেক সুন্দর একটা পরামর্শ। আমি জানি যে স্যার এখানে বসে আছেন, এটার ব্যাপারে তৎপরতা আরো জোরদার করবেন আশা করি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান শুনছিলেন এবং এই পরিস্থিতিটি নিয়ে যারা সত্যি উদ্বিগ্ন, তারা আজকের এই আলোচনা থেকে কিছুটা হলেও আলোর দিশা খুঁজে পেয়েছেন। এটুকুই হবে আমাদের আজকের অনুষ্ঠানের সার্থকতা। আপনারা সবাই ভালো থাকুন।